কোনো পুরুষ পুরুষ যদি তাদের সম্মতি থাকে, দে ক্যান গো ফর দ্য ইন্টারকোর্স, অথবা এনি, মানে একটা পুরুষ একটা মহিলা, হুএভার মে বি দ্য কেস। বাট ব্যাপারটা হচ্ছে কি, এখানে তো নৈতিকতাটা আমার কাছে মনে হয় যে আমরা প্রাপ্তবয়স্ক যদি এবং সজ্ঞানে, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক সব হলে জ্ঞানে, এবং সেটাই, সজ্ঞানে। সব জ্ঞানে সেটা ঠিক আছে, বাট একটা হচ্ছে কি সমাজ সেটাকে কিভাবে নিচ্ছে। আপনি হয়তো বলবেন যে সমাজের গুল্লে মারো, আমার সম্মতি, আমার প্রাপ্তবয়স্ক, আমার ইচ্ছা করছে, আমি যাচ্ছি, ফাইন, কোনো অসুবিধা নেই। বাট আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আমাদের যদি নৈতিকতাটার একটা লাইন যদি আমরা টেনে রাখতাম, তাহলে বোধহয় আমাদের মানুষ যে আমাদেরকে যেভাবে, আমাদেরকে না মানে আপনাদেরকে যেভাবে চিন্তা করে, সেই জায়গাটা আপনাদের গ্রহণযোগ্যতাটা অনেক বেশি সাবলীল হতো, আমাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হতো, বা যারা শোনে তাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হতো। কারণ কি, নৈতিকতা যখনই মানুষের মধ্যে থাকে না, আমি সম্মতি হলেই যে আই ক্যান ডু হোয়াট এভার আই লাইক, দ্যাট ইজ নট অ্যাবসলিউটলি কারেক্ট অ্যাকচুয়ালি। সেই জন্য আমার কাছে মনে হয় যে আপনাদের এই জায়গাটা আমার কাছে একটা একটু, সেকেন্ড আপনার কাছে, আর একটা সেকেন্ড, একটা মানে আপনি হোয়াট এভার ইউ লাইক বলতে যে বিষয়টা বুঝাচ্ছেন সেটার মধ্যে ভীষণ না প্রবলেম না, আছে। যেমন ধরেন একটা ছেলে আর একটা ছেলেকে যদি ভালোবাসে, বা তারা যদি মিউচুয়ালি এগ্রিড কোনো সেক্সুয়াল রিলেশনশিপে যায়, সেটা আপনি হোয়াট এভার দ্য আমি ওয়ে হোয়াট ইট এভার ইজ বলতে বলতে ম্যাডাম, কি আমি যেটা বুঝাচ্ছেন? বোঝাতে মানে চেয়েছি, সেটা কেন না না অনৈতিক না, হবে? ধরেন সেটা যাদের কেন নৈতিক অনৈতিক হবে স্খলন আপনি কি ঘটে, বলতে পারেন? সেটাই না আমি না, বলছি ওয়াই, ম্যাডাম, সেটাই বলছি মানে ম্যাডাম। why would it be অনৈতিক, মানে ইমোরাল কেন হ্যাঁ, হবে? আমি would you kindly define যে এটা কেন কেন হবে আমি বলছি ইমোরাল ম্যাডাম, হবে? আমি বলছি। যদি দুটো ছেলে মিউচুয়ালি এগ্রিড কোন রিলেশনশিপে যায়, এটা কেন অনৈতিক হবে? এবং এই ব্যারিয়ারটা আমরা কেন এই যে ম্যাডাম, সেট আমি করব, এই বারটা একটু কেন বলি, সেট যেমন করব? ধরেন যে, দুইটা সংক্ষেপে ছেলে, বলি। অথবা দুইটা মেয়ে, অথবা একজন ট্রান্সজেন্ডার, একজন ছেলে, একজন মানে এরকম অনেকগুলা আছে না ক্যাটাগরি, তার আসিফ সেটা ভাই, যে কেউ হোক, দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ আমরা, হ্যাঁ মানে আসিফ ভাই, বলতেছি দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় সজ্ঞানে যদি একটা সম্পর্কের ভেতরে যায়, সেখানে অন্য মানুষ কেন, কোন অধিকারে তারা নাক গলাতে পারবে? এটা আমাদেরকে একটু বলেন। না আপনার যেটা আপনি বলেছেন যে দুজন দুজন যদি থাকে ফাইন, কিন্তু কিছু পার্ভাটিভ লোক তো পৃথিবীতে থাকে না। তো ধরেন একটা লোক, তার ইচ্ছা হলো যে আজকে আমি ফ্রেন্ডশিপ করলাম একটা মেয়ের সাথে, তার সাথে আমি যে করেই হোক, ছলে বলে কলে কৌশলে আমি তার সাথে একটা ইলিসিট রিলেশনশিপ গড়ে তুললাম, এবং তাকে আমি সেইভাবে কনভিন্স করতে পারলাম, বিকজ আমার সেই ধরনের যে স্মার্টনেস আছে, আমার সেই ধরনের আর্থিক সচ্ছলতা আছে। আমি 3 দিন পরে তাকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে আমি তাই করলাম, এইভাবে আমি হয়তো 5 জন 7 জনের সাথে, দ্যাট ইজ ওয়াই আই সেড হোয়াট এভার, দ্যাটস ওয়াই, মানে ওটা বলার চেষ্টা করেছিলাম ম্যাডাম, যেটাকে প্রশ্ন ওইটা করেছিলেন। ওইটা ভাইয়া, তো ওইটার সাথে তো আপনি, না না না, আপনি যে এইটাকে অবশ্যই রিলেট করতে হবে, ওইটার সাথে কারণ হলো ওই যে এইটা ওইটার কি সাথে নৈতিকতার মাপকাঠিতে হোমোসেক্সুয়াল যায় সত্যিকার অর্থে, আসিফ ভাই? না না, আমি আপনাকে আসলে জিজ্ঞেস করছিলাম দুইটা, ধরেন সমলিঙ্গের মানুষ, অথবা ধরেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে একজন মানুষ যদি লম্পট হয়, সেটা তো ভিন্ন ঘটনা, ভিন্ন একটা ব্যাপার, সেটা নিয়ে ভিন্ন আলোচনা হতে পারে না, যে তাহলে একটা এটাকে মানুষ যদি অনুপ্রাণিত হবে না, যে সুযোগ তো এক- আমি পাচ্ছি, আমি যদি আমার যদি এই ধরনের কোনো ইয়ে থাকে যে না, সমাজ যদি বলে যে নো, দেয়ার হ্যাঁ, ইজ নো এটাও আমি প্রবলেম, বলছি। ইউ ক্যান গো অ্যাড। হ্যাঁ, এটাও আমি বলছি আপনি যদি সেই আলোচনাতে যান, সেই আলোচনাটা করা যায়। যেমন ধরেন, আমি যদি এমন একটা রিলেশনশিপে যাই, ওপেন রিলেশনশিপ বলে এটা কি ইউরোপে, যে আমি একটা মেয়ের সাথে থাকবো বা একটা ছেলের সাথেও থাকলাম, এবং আমিও আমার সম্পর্কের ক্ষেত্রে ওপেন থাকবো, সেও তার সম্পর্কের ক্ষেত্রে ওপেন থাকবে। আমরা আমাদের সম্পর্কের ভিতরে কোনো ধরনের এরকম কোনো কমিটমেন্ট নাই যে আমি শুধুমাত্র এবং কেবলমাত্র তোমার সাথেই করব, এরকম নাই। আমি আমার যখন কাউকে ভালো লাগবে, আমি তার সাথে রাত কাটাবো, তার সাথে যৌন সম্পর্ক করব। তোমার যদি ভালো লাগে, তুমিও কারো সাথে রাত কাটিয়েও যৌন সম্পর্ক করো। এই ধরনের রিলেশনশিপও ইউরোপে আছে, এবং এইটাও কোনো ক্রাইমের পর্যায়ে পড়ে না। এটা শুধুমাত্র পার্টনারকে বলে দিতে হবে যে আমি এই ধরনের রিলেশনশিপ, এই ধরনের কমিটমেন্টের ভিতরে থাকতে চাই। আমি কোনো ধরনের মানে ক্লোজ কমিটমেন্ট চাই না, যেটা হচ্ছে শুধুমাত্র তোমার সাথেই আমার সম্পর্ক থাকবে, এরকম কমিটমেন্ট আমি চাই না। তো এটা যদি প্রথমেই শুরু থেকে বলে নেয় এবং দুজন যদি সেই বিষয়ে এগ্রি করে, তাহলে তো আমি এখানে কোনো সমস্যা দেখি না। তারা
100 জনের সাথে করুক, 500 জনের সাথে করুক, সেটা তো তারা আসিফ ভাই, সততার সাথে করতেছে। এখানে সমস্যা আসিফ কোথায়? ভাই, আসিফ হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। ধরেন আমি ইউরোপে বসবাস করি, হ্যাঁ। আমার আমি আমার মিসেস আমার ওয়াইফ আছে, আমরা সুন্দর একটা সংসারে ওইটা বসবাস ওইটা করি। আমি বুঝছি, আমি একটু বলি আপনাকে। ধরেন প্রতারণা করা, যে ধরেন ভুলিয়ে ভালিয়ে শুধুমাত্র সেক্সুয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন যেটা বলে, হচ্ছে যে ধোঁকা দেয়া, যে একটা মানুষের মন ভুলিয়েছে। ধরেন মেয়েটাকে বা ছেলেটাকে বলেছে যে তোমাকে আমি ভালোবাসি, বা তোমাকে নিয়ে আমি আর কি মানে তো তোমাকে আমি রিলেশনশিপে মানে তোমার সাথে জড়াতে চাই, এটা বলে বলে সে এক একদিন মানে এক একজনের কাছে যায় আর বিভিন্ন রিলেশনে মানে ইয়ে হয়, ইনভলভ হয়। তার মানে সে কারো কাছেই হচ্ছে ইয়ে না, মানে কমিটেড না, কারোর সাথেই কমিটমেন্টে যায় না, বাট সে সবাইকে প্রতারিত করে। এই তো বলতে চাচ্ছেন না এটা? ম্যাডাম, আমি না 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 না, আমি ওইটা বলতে চাইনি ম্যাডাম। আমি যেটা বলছি, আসিফ ভাই যেটা বললেন যে আমি একটু ইউরোপে বলে নিই, ওই জিনিসটা আমি পার্সোনালি খুব অপছন্দ করি, যে কেউ যদি কোনো ছেলেকে বা মেয়েকে ধোঁকা দেওয়ার জন্য শুধুমাত্র তার সাথে মানে সেক্সুয়াল রিলেশনশিপে জড়ানোর জন্য মিথ্যে কথা বলে, এবং তাকে সেই সেই পার্টনারটা যদি এই জন্য রাজি হয় যে তাকে মিথ্যে কথা ভুলভাল বুঝিয়ে রাজি করেছে, তাহলে ওটা অনেক বড় অন্যায়। কিন্তু আপনি যেটা শুরুতে বলেছিলেন সেটা অন্যরকম ছিল, ওইটা একটু খুলে বলেন আবার। আবার বলি, আসিফ ভাই যেটা বলেছিলেন যে ইউরোপে এরকম প্রচলন আছে, বাট আমি বলছি যে ওটা হয়তো ক্রাইম না, বাট এটা তো ডেভিয়ান্স। আপনি তো মানবেন যে এটা ডেভিয়ান্স। সমাজের যে কতগুলো হ্যাঁ, মানদণ্ড থাকে। আমি এবার এইখানে একটু বলি আপনাকে, যে ডেভিয়াস এই জন্য যে ধরেন মিউচুয়ালি এগ্রিড মনোগ্যামাস পলিগ্যামাস রিলেশনশিপ, ঠিক আছে, যে অনেক জায়গা আছে যে পলিগ্যামির মধ্যে থাকবে, তারা দুজনই এগ্রি করে যে হ্যাঁ আমরা পলিগ্যামাস রিলেশনশিপে থাকবো, হ্যাঁ, এবং দুজন দুজনকে ধোঁকা দিচ্ছে না। এটা আপনার কাছে খুব খারাপ লাগছে, কিন্তু ইসলামে যে অধিক বিবাহ করে যে উম, একই পলিগ্যামাসের মধ্যে থাকে, কিন্তু ওই শুধু কবুল কবুল বলে নেয় আর অনেকগুলি রাখে, সেটা কি আপনার কাছে কি ইলিসিট মনে হচ্ছে না? এটা কি আপনার কাছে ইমোরাল মনে হচ্ছে না? ইমোরাল মনে হচ্ছে, মনে পার্থক্য হচ্ছে। হচ্ছে যে ইসলাম এবং মানে প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর ভিতরে শুধুমাত্র পুরুষটা সেই সুবিধাটা পায়, নারীটা কখনো সেই সুবিধাটা পায় না। কিন্তু আধুনিক সভ্য সমাজে আহ, আধুনিক সভ্য সমাজ এটাও অ্যালাউ করে, কেউ যদি পলিগ্যামি হয়ে থাকে, আহ, অনেকে হয়, অনেকের মানে ইয়া থাকে, মানে পলিগ্যামি সম্পর্ক একগামী সম্পর্কে কেউ, অনেক মানুষ আছে যারা একগামী সম্পর্কে সন্তুষ্ট হতে পারে না, তাদের জন্য মানে তাদের জন্য আসলে দরজাটা খোলা। কিন্তু মনে রাখতে হবে যে অধিকারটা দুইজনের ক্ষেত্রে সমান। একটা ছেলের ক্ষেত্রে যতটুকু অধিকার, একটা মেয়ের ক্ষেত্রে ততটুকু অধিকার। হ্যাঁ, একটা কিন্তু ছেলে আসিফ যদি এই ভাই, অধিকারটুকু পায়, একটা মেয়েও ঠিক একই অধিকারটা পাবে। এই সভ্য সমাজ আসিফ সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে যে একটা ছেলেও অধিকার পাচ্ছে এবং মেয়েও অধিকার পাচ্ছে কিনা, এমনকি একজন সমকামীও সেই অধিকার পাচ্ছে কিনা, একজন হিজড়াও সেই অধিকার পাচ্ছে কিনা, সবাই যেন সমান সুযোগ সমান অধিকারটা পায়। কিন্তু ধর্মগুলো আমাদেরকে শেখায় শুধুমাত্র পুরুষ এই অধিকারটা পাবে। হুম, সেটা আমি আমি তো সেটা অ্যাকসেপ্ট করছি না। আমি যেটা বলছিলাম যে আপনি সমাজবিজ্ঞানীরা যেটা বলেন যে অল আচ্ছা, ক্রাইম। আমি আপনাকে, আচ্ছা লং হয়ে যাচ্ছে, আমি আপনাকে কোশ্চেন করি, তাহলে ছোট হয়ে আসবে। একটা পুরুষ যদি 4টা বিয়ে একবারে করে, এটা কি আপনার জন্য ইমোরাল মনে হয়? একটু শর্ট আনসার ইমোরাল করেন। তো বটেই, বাট সেটা যেহেতু একটা 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 আইনের কাঠামোতে আছে। ইমোরাল কেন? ইমোরাল কেন আপনি আমাকে একটু বলেন তো ভাই, ইমোরাল কেন কারণ ওই মনে যে হয়? আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলেন যে মেয়েটা সেই সুযোগটা পাচ্ছে না, একটা হ্যাঁ পুরুষের হ্যাঁ সেই হ্যাঁ সুবিধাটা হ্যাঁ, আমরা পাচ্ছে। কিন্তু এই কারণে ইমোরাল হুম, বলছি, আমরা কিন্তু এই কারণে হুম, বলছি না। আমিও সেটা এগ্রি করছি, তো আমি সেটা হ্যাঁ হ্যাঁ, এগ্রি আচ্ছা করছি। আচ্ছা। বাট আমি যেটা বলছিলাম যে সমাজবিজ্ঞানীরা যেটা বলেন যে অল ক্রাইম আর ডেভিয়েন্স, বাট অল ডেভিয়েন্স ইজ নট ক্রাইম। তো সেই দিক থেকে ডেভিয়েন্স তো সমাজের একটা কোনোটা একটু বিচ্যুতিত, কোনো ডাউট ছাড়া। তো ধরেন আমি যে উদাহরণটা দিচ্ছিলাম, যে আমি ইউরোপে বসবাস করি, আমরা সুন্দর একটা সংসার লিড করি, আমার ওয়াইফ আছেন। বাট আমি কি করলাম, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আরেকটা মহিলার সাথে ইলিসিট সম্পর্ক গড়ে তুললাম। এই যে বিশ্বাসটা আমার মিসেসের যে আমার প্রতি ছিল, সেটা কিন্তু ভেঙে যাবে এবং এই সংসারটা কিন্তু নষ্ট হবে। তো আমার প্রশ্নটাই
একটাই জায়গায় ছিল যে আপনারা যদি, আসিফ ভাই আপনারা যদি এই জায়গাটায় আরেকটু বেশি থাকতেন, তাহলে আপনাদেরকে মানে আমাদেরকে আরো পূজা করতে সুবিধা হতো। পূজা কথাটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, মানে আপনাদেরকে সম্মান জানাতে আরো বেশি আমার কাছে আর ইজি হতো আর কি। ইলিসিট রিলেশনশিপ, আপনার ওয়াইফকে না বলে চিট করছেন, মানে আমি তো এটা ক্লিয়ারলি বলেছি যে ধরেন ধোকা দেয়া, মানুষকে ধোকা দিয়ে আপনার ওয়াইফকে না বলে মিউচুয়ালি এগ্রিড না আপনারা দুজনে, ঠিক আছে? আপনার ওয়াইফ জানছে না যে আপনি তাকে প্রতারিত করছেন, বা ওই মেয়েটাও জানছে না যে তাকে আপনি প্রতারিত করছেন। প্রতারণা করা ইন এনি ফর্ম ইজ এ ক্রাইম, সেটা তো বলাই হয়েছে। সেটার সাথে তো ওই যে আসিফ ভাই যেটা বলছে সেটার কোনো তুলনা, সেটার সাথে কোনো মিলই নাই, ওটা তো ডিফারেন্ট কেস। সেই জায়গাটাই আমি বলছি যে আমরা যদি এই জায়গাটায় যদি আরেকটু বেশি লিবারেল হতাম যে না এটা নৈতিকতা বিবর্জিত, এটা করা যাবে না, তাহলে কি হতো? তাহলে ওই যে বললাম যে আপনাদের যে স্ট্যান্ডার্ডটা কিন্তু একটা জায়গায় পৌঁছতো। মোল্লা ভাই, আপনি আমাকে তাহলে বোঝাচ্ছেন না কেন যে দুইজন সমলিঙ্গের মানুষ যদি যৌন সম্পর্ক করে এটা কেন অনৈতিক? এটা আমাদেরকে বোঝাচ্ছেন না কেন আপনি? এই জন্য অনৈতিক যে আপনি জানেন যে যদি সমলিঙ্গ সে পুরুষ হয়, তাহলে তাদের, আপনি যেমন বলেন যে ছোট বাচ্চাদের সাথে যদি সেক্স করে বা মোহাম্মদের যে কথাটা আমি বলে দিয়েছি, শুরুতে বলে দিয়েছি, সেখানে যে কিছু কিছু অসুস্থ হয় মোল্লা ভাই, আমি সেইখানে তো এখানে অনেক ধরনের ডিজিজ হতে পারে, অসুস্থতা। মোল্লা ভাই, শিশুকামিতা নিয়ে কথা হচ্ছে না, শিশুকামিতার কথা আমি বলি নাই। শিশুকামিতা কোনো মতেই নৈতিক কাজ না, কিন্তু কাজ না আমি বলছি যেটা ভাই, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন যে না না না, আমি ওটা রেফারেন্স দিয়ে বলছিলাম ভাই, আপনি ওটাকে না না না, আমি বলছি যে কোনো একটা কাজ করলে যদি সেখান থেকে সংক্রমণ বা কোনো ধরনের অসুস্থতা, কোনো ধরনের অসুখ বিসুখ হতে পারে, মানে পুরুষ যখন এই ধরনের কোনো অনৈতিক কাজ করবে। মোল্লা ভাই, বিপরীত লিঙ্গের মানুষ যদি যৌন সম্পর্ক করে তাহলে কি কি ডিজিজ হতে পারে, এটার কি একটা লিস্ট আমি এখন আপনাকে দেব? না, সেটা আমি জানি যে অনেক কিছু হতে পারে। তাহলে সম্ভাবনাটা কোথায় বেশি? সম্ভাবনা এটা নির্ভর করছে কতটুকু সচেতন যে দুইজন যৌন সম্পর্কের ক্ষেত্রে ভেতরে যাচ্ছে তারা সেই যৌন রোগগুলা সম্পর্কে কতটুকু সচেতন সেটার উপরে, তাদের জ্ঞানের উপরে, তাদের লিঙ্গের উপরে না। এই জায়গাটাই মানে আমার দ্বন্দ্বটা হচ্ছে এখানেই, নিজেকে আমি কিন্তু এই জায়গাটা গ্রহণ করতে পারছি। মোল্লা ভাই, তারা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কতটুকু সেফ সেক্স সম্পর্কে তারা জ্ঞান রাখে এবং তাদের ভেতরে সেক্স এডুকেশনটা কতটুকু আছে এটার উপরে নির্ভর করছে। এইটার উপরে কোনো অবস্থাতেই নির্ভর করছে না যে তাদের লিঙ্গ কি, সেটার উপর কোনো অবস্থাতেই নির্ভর করছে না। আপনি ভাই তাহলে আমাদেরকে আবার শুরু থেকে বোঝান যে দুইজন সমলিঙ্গের মানুষ প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় সজ্ঞানে যৌন সম্পর্ক করছে, এটা কেন অনৈতিক আমাদেরকে বলেন, আবার শুরু থেকে বলেন। এই শিশুকামিতা আনবেন না, শিশুকামিতার চ্যাপ্টার আলাদা, এইটা বলেন। আসিফ ভাই আপনি যেটা বলেছেন যে বিপরীত লিঙ্গ যদি এই ধরনের শারীরিক সম্পর্কে যায় তাহলে কিছু কিছু ডিজিজ হতেই পারে, এবং এটা হচ্ছে চিরন্তন, ডিজিজ হতে পারে। কিন্তু কেন চিরন্তন বলছেন? অ্যাবনরমাল, একটা পুরুষ আর পুরুষ, এটা তো অ্যাবনরমাল থিং। তাহলে নরমালের সংজ্ঞাটা আমাদেরকে দেন প্লিজ। নরমাল কাকে বলে আর অ্যাবনরমালের? নরমাল তো হচ্ছে একজন মোল্লা ভাই একটু শেষ করতে দেন আমাকে। যে করোনা ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে এবং খুব নরমাল ব্যাপার হচ্ছে যে মানুষ করোনা ভাইরাসে মারা যাবে, কিন্তু মানুষ যেটা করছে একটা অ্যাবনরমাল কাজ করছে, সেটা হচ্ছে ঘরে বসে থাকছে, মানুষের সাথে মেলামেশা করছে না, কোথাও যাচ্ছে না, বাজার সদাই করতে যাচ্ছে না, বাইরে টেরে যাচ্ছে না, ঘরে বসে একটা অ্যাবনরমাল কাজ করছে। কারণ মানুষ আসলে বেঁচে থাকতে চায়, এই কারণে মানুষ একটা খুবই অ্যাবনরমাল কাজ করছে। আমার যদি কালকে ক্যান্সার হয়, আমি খুবই অ্যাবনরমাল একটা কাজ করব, সেটা হচ্ছে ডাক্তারের কাছে যাব এবং ডাক্তারের কাছে গিয়ে বলবো, ভাই আমার চিকিৎসা করেন, এটা কেটে ফেলেন, আমার এই যে জায়গাটাতে আমার হয়েছে সেটা কেটে ফেলেন, সেই জায়গাটা কেটে ফেলেন। খুবই অ্যাবনরমাল একটা বিষয়, কিন্তু আমরা চুজ করি সেই অ্যাবনরমাল জিনিসটাকে আমরা চুজ করি। যদি আমরা নর্মালে থাকতাম তাহলে আমাদের এখন জঙ্গলে বসবাস করতে হতো ভাই, কোনো ওষুধপত্র, এই যে আমি যে আপনার সাথে কথা বলছি, নর্মাল বিষয় হচ্ছে যে আমি
500 মাইল অতিক্রম করে গিয়ে আপনার সাথে দেখা করব, দেখা করে গিয়ে কথা বলবো, কিন্তু সেই কাজটা আমরা করছি না। আমরা একটা অ্যাবনর্মাল কাজ করছি, যেটা হচ্ছে একটা টেকনোলজি তৈরি করেছি, যে টেকনোলজির মাধ্যমে আপনি পৃথিবীর ওই প্রান্তে, আমি পৃথিবীর এই প্রান্তে বসে দুইজন মিলে আড্ডা দিচ্ছি। এটা টোটালি একটা অ্যাবনর্মাল কাজ, কিন্তু এইটা করে আমরা আনন্দ পাচ্ছি, দুইজনই আনন্দ পাচ্ছি, দুইজনই সুখী হচ্ছি, এই কথাটা বলে। তাহলে ভাই আপনি অ্যাবনর্মাল নর্মালের সংজ্ঞাটা কোথা থেকে পেয়েছেন? না, সমাজ দেখেন, যখন মানুষ স্বাভাবিকভাবে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ এই দুইটাই কিন্তু স্বাভাবিকভাবে যুগ যুগ ধরে সেই প্রিমিটিভ এজ থেকে চলে আসছে। আরে ভাই, এটা তো পশু পাখির মধ্যে আছে রে ভাই, এটা তো ডলফিনের হ্যাঁ, ভিতরে আছে, সেখানে তো জিরাফের ভিতরে আছে। সেখানে আছে, কিন্তু সেখানেও কি বলবো যে আপনার অ্যাবনর্মালিটিও আছে সেখানে, কিন্তু পুরুষও হয়তো পশু পাখির মধ্যে হচ্ছে, বাট সেটা তো খুব অদ্ভুত কথা বলেন, অদ্ভুত না কথা না না বলছেন না না ভাই। ভাই, দুইটা সমলিঙ্গের ডলফিন একজন আরেকজনকে খুবই ভালোবাসে এবং তারা একসাথে থাকে সব সময়। দুইটা সমলিঙ্গের জিরাফ দুইজনকে খুবই ভালোবাসে এবং তারা একসাথে পরিবার গঠন করে, মানে তারা একসাথে থাকে সবসময়, এক জায়গায় যায় এবং একজন একজনকে অ্যাবসলিউটলি এক্সেপশন, এগুলো এক্সেপশন, এটা নরমাল হতে পারে না। মানে এক্সেপশন না তো, অসংখ্য পশু পাখির জগতে অসংখ্য পাওয়া গেছে। তাহলে আপনি কোনটাকে নরমাল বলবেন, কোনটাকে অ্যাবনর্মাল বলবেন? কেন আমি নরমাল অ্যাবনর্মাল কেন বলতে যাব? আসিফ ভাই, একটু মোল্লা ভাইকে উত্তর দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আমি বলি, 4 বিয়ে কেন করা যাবে না, এটা কিন্তু আপনি তখন একমত হলেন যে অধিকারের জন্য, কিন্তু যেহেতু নারীকে 4টা বিয়ে করার অধিকার দেওয়া হয় না, সেই জন্য এই জিনিসটা আপনিও সমর্থন করেন না। সেম ভাবে দুইটা সমলিঙ্গ যখন তাদের নিজেদের মনের ইচ্ছায়, স্বেচ্ছায় তারা ভালোবাসা করবে, তারা যেভাবেই তাদের যৌন তৃপ্তি অনুভব করে, সেটাতে তো আপনার, আমার বা আসিফ ভাইয়ের কারো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ তাদের কিন্তু অধিকার বঞ্চিত করতেছেন আপনি বিরোধিতা করে। আপনার কথার সাথেই কন্ট্রাডিক্টরি হচ্ছে। আপনাকে সহযোগিতা করলাম আপনার উত্তর দেওয়ার জন্য, ধন্যবাদ। আমি মোল্লা ভাইকে কয়েকটা ছোট প্রশ্ন করতে চাই, যে মোল্লা ভাই, আপনার সেক্সুয়াল প্রেফারেন্সটা কি আমাদেরকে একটু মানে ছোট করে বলতে পারেন? যেমন ধরেন অনেকের থাকে একটু মোটা, ধরেন একটা পুরুষের থাকে একটু মোটা মেয়েদেরকে আমার ভালো লাগে, বা একটু চিকন মেয়েদেরকে আমার ভালো লাগে, বা একটু শ্যামলা মেয়েদেরকে আমার ভালো লাগে, বা একটু ফর্সা মেয়েদেরকে, চুল লম্বা হলে আমার ভালো লাগে, চুল যদি স্ট্রেইট হয় তাহলে আমার একটু ভালো লাগে, বা ঠোঁট যদি একটু মোটা হয় তাহলে আমার একটু ভালো লাগে। ভাই এইভাবে চিন্তা করি নাই তো। মানে আপনার কোনো মানে অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষেরই থাকে এই ধরনের কিছু। না, ওইভাবে চিন্তা করি। আপনার কোনো প্রেফারেন্সেস নাই, আপনার হলেই হয়? মানে না, আমি হলে হয় মানে কি, আমি যেভাবে যাকে মানুষের একটা প্রেফারেন্সেস আমার সহধর্মিণী হিসেবে পেয়েছি, উনি তো আমার লাইফ পার্টনার, উনি যেরকম আছেন সেরকম, আমি অন্য কাউকে ওইভাবে চিন্তা করছি না তো। মানে আপনার কোনো ডিজায়ারস নেই, মানে আপনার কি মানে আপনার পার্টনার না, আমার ডিজায়ার তো আমি তার যাকে আমি পেয়েছি তার সাথে আমার যেটা যেরকম সেটাই আমার ডিজায়ার ছিল না। পাওয়ার আগে কোনো ডিজায়ার ছিল না, কোনো প্রেফারেন্সেস ছিল? আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, সেখান থেকে ডিজায়ার কি সব সময় ফুলফিল হয়? ফারাজ ভাই ঠিক আছে, সেখান থেকেই কথা বলি এখন। মোল্লা ভাই, আপনাকে যে জিনিসটা আমি জিজ্ঞেস করছি, ঠিক আছে ধরে নিচ্ছি যে আপনার কোনো সেক্সুয়াল প্রেফারেন্স নাই, কিন্তু আপনার যে পার্টনার আছে, আপনার যে ওয়াইফ আছে, তাকে আপনার খুবই ভালো লাগে। এখন আমি আপনাকে এসে বললাম যে না, এইটা নরমাল না, আপনাকে আমি এটা করতে দিব না, আপনাকে আরেকটা মেয়ের সাথে করতে হবে, যেই মেয়েটাকে আপনার আসলে পরিচয় নাই, ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, তার যে বডি স্ট্রাকচার, সেই বডি স্ট্রাকচারটা আপনার কাছে খুব একটা আকর্ষণীয় মনে হচ্ছে না, আপনার কাছে একটু মানে মনে হচ্ছে যে সেটা আপনার ওয়াইফের মতো যেহেতু না, সেহেতু হয়তো আপনার ওয়াইফের থেকে সে একটু মোটা, বা আপনার ওয়াইফের থেকে সে হয়তো একটু চিকন। এই কারণে আমি বলছি, আমি আপনাকে ফোর্স করছি যে আমাদের সোসাইটির রুল হচ্ছে আপনি আপনার ওয়াইফের সাথে কোনো ধরনের করতে পারবেন না, প্রেম ভালোবাসা করতে পারবেন না, কিন্তু আপনার এই মেয়েটার সাথে করতে হবে। এই যে আমরা সিলেক্ট করে দিলাম আপনাকে একটা মেয়ে, এবং এইটাই হচ্ছে আমাদের সোসাইটির নর্ম, আমাদের সোসাইটির কালচার, যে আমরা সিলেক্ট করে দিব আপনাকে, আপনি নিজে সিলেক্ট করতে পারবেন না। এখন আপনাকেও তখন বাধ্য করা হলো যে ওই মেয়েটার সাথে আপনি করবেন, এবং ওই মেয়েটাও কিন্তু আপনাকে পছন্দ করে না, ওই মেয়েটা পছন্দ করে আরেকটা গুল্লা নামক আরেকজন লোককে, যেই লোকটার বডি স্ট্রাকচার তার পছন্দ, যে লোকটার চুল, যে লোকটার নাক, যে লোকটার ঠোঁট, সবকিছু তার খুবই পছন্দ, কিন্তু তার সাথে তাকে করতে দিবে না, তার করতে বাধ্য হতে হবে আপনার সাথে।
হ্যাঁ, দুইজনে কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষ, এবং আপনার সোসাইটি আপনাকে এই রুলটা বেঁধে দিচ্ছে যে আপনার শুধুমাত্র মুখের সাথে না করলে এটা নর্মাল না, আমাদের সোসাইটির মানে রুলের ভিতরে পড়ছে না, সুতরাং আপনার এটা করতে হবে। সেই অবস্থায় আপনার কি মনে হচ্ছে না যে আপনার এবং সেই মেয়েটার অধিকারকে হরণ করা হচ্ছে? হ্যাঁ, বাধ্য যখন করা হবে তখন তো অবশ্যই অধিকার হরণ করা হচ্ছে। খুবই চমৎকার। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে, একজন সমকামী পুরুষের একজন ছেলেকে দেখলে তার ভালো লাগে, ছেলের হাত ধরলে তার ভালো লাগে, একটা মেয়ের হাত ধরলে তার কখনো ভালো লাগে না। এটা সে নিজে নিজে মানে জোর জবরদস্তি করে তৈরি করেনি এই আইডিয়াটা, এটা তার ভেতর থেকে আসে। যে একটা আপনার যেমন একটা আপনার ওয়াইফের হাত ধরলে যেমন আপনার শরীরে একটা শিহরণ হয়, একটা প্রেমানুভূতি হয়, আপনার আপনার হৃদয় যেমন তোলপাড় হয়, ঠিক একইভাবে একটা সমকামী ছেলের আরেকটা তার পছন্দের মানুষ যে, তার ভালোবাসার মানুষ যে, সেই একটা ছেলের হাত ধরলে ঠিক একই অনুভূতিটা হয়। কিন্তু একটা মেয়েকে টাচ করলে তার সেই অনুভূতিটা হয় না, তার কোনো আগ্রহ জন্মায় না, তার কোনো মানে ভেতর থেকে কিছু আসে না। কিন্তু আপনি বলছেন যে আমাদের সোসাইটিতে ওইটা নর্মাল না। তার মানে আপনি একটু চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষ ভাই ভিন্ন, প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য ভিন্ন, এই যে বৈচিত্র্যময় মানুষ, এই সমস্ত মানুষকে নিয়েই আমাদের মানব সমাজ। এটাকে আপনি একটা সেট অফ রুলস দিয়ে সবকিছুকে আপনি ডিফাইন করতে পারবেন না। এই বৈচিত্র্যময়তাই মানুষকে আসলে সুন্দর করেছে। আপনি যেই রুলটা সেট করতে চাচ্ছেন, এই রুলটাতে বহু মানুষের অধিকার হরণ হচ্ছে। যেই পুরুষটা আরেকটা পুরুষকে দেখলে তার আনন্দ হয়, যা আরেকটা পুরুষের হাসি দেখলে যার আনন্দ হয়, আরেকটা পুরুষকে স্পর্শ করলে যার আনন্দ হয়, যেই মেয়েটার আরেকটা মেয়েকে দেখলে তার আনন্দ হয়, তার প্রেম হয়, তার ভেতরে প্রেম জাগে, তাকে আদর করতে ইচ্ছা করে, এই যে এইটার অধিকারটা আপনি হরণ করতে চেষ্টা করছেন। এখন ঠিক একই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটছে, যে আপনার ওয়াইফকে দেখলে আপনার আনন্দ হয়, অনেকদিন বিচ্ছেদ হলে আপনাদের ভেতরে কষ্ট হয়। আপনার তো এই জিনিসটা বোঝার কথা যে এই এই ঠিক একই অনুভূতি, সেম অনুভূতি একজন সমকামী কাপলের ভিতরে হয়। তো আপনি কেন, কি কোন যুক্তিতে তাদের এই অধিকারটা হরণ করবেন? আসিফ ভাই, সবকিছু আমি যা ভালো লাগে সেটাই কি করা যাবে? কোনো রেস্ট্রিকশন থাকবে না, কোনো ব্র্যাকেট মোল্লা থাকবে ভাই, না? আমি মোল্লা ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আসিফ ভাই অনেকটা ব্যাখ্যা করেছেন, বাট এখানে একটা পার্ট মিসিং আছে। সেটা হচ্ছে, ধরেন আজকে যদি আপনাকে বলা হয় যে আপনি একটা ছেলের সাথে যান একটা রুমে, মানে কনজিউমেট করেন, আপনার আপনার কেমন লাগবে মোল্লা ভাই? মানে আপনি কি যাবেন? আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনাকে ছেলের সাথে, বলা হচ্ছে একটা ছেলের সাথে যে কনজিউমেট করতে বলা হলো, এটা আপনার কাছে কেমন লাগে? আপনার সাইকোলজিতে এটা কি ইমপ্যাক্ট? আমি যাব না, যাবেন না, কারণ এটা আপনি মেনেই নিতে পারবেন না, রাইট? এক্স্যাক্টলি, কোনোভাবেই মেনে নিতে পারবেন না, কারণ আপনার সাইকোফিজিক্যাল সিস্টেমটা আপনাকে ওইভাবেই তৈরি করেছে। ঠিক একইভাবে যখন একটা ছেলে সমকামী বা একটা মেয়ে যখন একটা সমকামী সাইকোফিজিক্স নিয়ে জন্মগ্রহণ করে, তখন তাকে যদি কোনো একটা মেয়ের সাথে, মানে একটা ছেলেকে যদি অপোজিট সেক্সের সাথে যেতে বলা হয়, বা একটা মেয়েকে যদি অপোজিট সেক্সের সাথে যেতে বলা হয়, তার ফিলিংটাও এক্স্যাক্টলি আপনি এখন যেরকম ফিলিং পাচ্ছেন সেই ফিলিংটাই সে পায় অনেক ক্ষেত্রে, অ্যানালাইসিস করে দেখা গেছে। এবং ঠিক একইভাবে আপনি এখন যেরকম অপোজিট একটা সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড হন, যেটা আসিফ ভাই অলরেডি ব্যাখ্যা করলো, একইভাবে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা সমলিঙ্গর প্রতি অ্যাট্রাকশনটা একইভাবে ফিল করে। তাহলে আপনি নিজেই ওই প্লেসে নিজেকে রেখে একটু চিন্তা করে দেখেন তো, তাদের জন্য মানসিক অবস্থাটা কতটা মানে ডিসগ্রেসফুল হবে আপনি যদি জোর করে একটা সমকামীকে অপোজিট সেক্সের সাথে মিলিত হতে বলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আর এটা তো রুট কজটা আপনাকে তো, হ্যাঁ, আপনি যদি রুট কজটা অ্যানালাইসিস করেন, এটার পিছনে সায়েন্সটা একটু অ্যানালাইসিস করেন, তাহলে আপনি বুঝবেন যে এগুলো আসলে কারো ইচ্ছা স্বাধীনতা বা প্রেফারেন্স যে খুব মানে ইচ্ছা স্বাধীনতা উপরেই নির্ভর করছে, ব্যাপারটা তা না। এখানে সাইকোফিজিক্যাল একটা কন্ডিশন কাজ করে। মানে এই জিনিসটা যদি আপনি একবার স্টাডি করে বুঝতে পারেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এটা হয় আপনি যদি একটা মুরগিকে বলেন যে তুমি ছাগলের সাথে সেক্স করো, তাইলে যে অবস্থা হবে তাদের অবস্থাও তাই হবে, তাই না? আপনি একটা মুরগিকে যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি বুঝতে পারবেন যে কেন
ওদেরকে আসলে ওদের অধিকারটা দেওয়া জরুরি। মোল্লা ভাই, আপনাকে আমি অনুরোধ জানাবো, আমির খানের একটা মানে অনুষ্ঠান আছে সত্যদেব, তারপর যেন কি এই ধরনের কি যেন একটা, সেটার ভিতরে যাইতে এরকম হ্যাঁ হ্যাঁ ওইখানে কয়েকজন সমকামী মানুষকে নিয়ে আসা হয়েছিল, তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, তাদের সেখানে দেখানো হয়েছিল যে একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মেয়েটা তার স্বামীর সাথে কখনোই মানে যৌন সম্পর্কের সে কখনোই আনন্দ পেত না। তার কাছে পুরো ব্যাপারটা একটা খুবই ডিসগাস্টিং ব্যাপার বলে মনে হতো। সবসময় সে মুখ বুজে আসলে সহ্য করতো যে তার স্বামী তার উপরে চড়ে বসছে, তার স্বামী তাকে আদর করতে চেষ্টা করছে, সোহাগ করতে চেষ্টা করছে, কিন্তু তার কাছে কখনো ভালো লাগতেছে না, তার কাছে খুবই একটা ব্যাপার মনে হচ্ছে, প্রেশার মনে হচ্ছে। সে সবসময় চেত যে ব্যাপারটা কিভাবে দ্রুত শেষ করা যায়, ব্যাপারটা কিভাবে এড়ানো যায়। মাঝে মাঝে সে বলতো আমার শারীরিক সমস্যা হচ্ছে, আমার এখন পিরিয়ড হয়েছে, আমি করতে পারবো না, এইভাবে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। সে কিন্তু জানতো না যে সে একজন সমকামী, তার কিন্তু তখনও সেই আইডিয়াটাই হয় নাই। পরে সে যখন স্বপ্নে দেখতো হচ্ছে গিয়ে দেখতো একটা সে স্বপ্নে দেখতো আসলে যে একটা মেয়ের সাথে সে স্বপ্ন দেখতো নিজেকে। তখনও সে বুঝতে পারে নাই। সে মাঝে মাঝে ভাবতো যে এটা আমি কেন দেখি। সে তখনও সমকামীর জিনিসটা কি, বা এটা আমি যে সমকামী সেই জিনিসটাও সে জানতো না। পরবর্তীতে সে ধীরে ধীরে এই জিনিসটা বুঝতে পারে, আরেকটা মেয়ের সাথে যখন তার একটু ইন্টিমেসি হয় তখন সেই জিনিসটা বুঝতে পারে যে তার ভেতরে সেই জিনিসটা আছে। এরপরে সে তার স্বামীর সাথে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলে, এবং তার স্বামীও তাকে মানে সাপোর্ট দেয় যে হ্যাঁ এটা তো আসলে বিয়েটা হয়ে গেছে, ভুল করে বিয়েটা হয়ে গেছে। এরকম ভাই অসংখ্য মানুষ আছে যাদের ভুল করে বিয়ে হয়ে যায়, বা যারা নিজেদের আইডেন্টিটিটা বুঝতে পারে না, জানতে পারে না, সেটার কারণে তারা একটা নারকীয় জীবন যাপন করে। তারা যে মানুষটা তার সাথে আসলে যায় না, সেই ধরনের একটা যৌন সম্পর্কের ভেতর দিয়ে তাদের বছরের পর বছর যেতে হয়। এটা খুবই বিশ্রী একটা ব্যাপার, খুবই মানে মানুষের অধিকার হরণের একটা ব্যাপার। হ্যাঁ আপু, আপনি একটু দেখাতে পারেন, এই ভিডিওটা একটু দেখাতে পারেন, এই জায়গাটা। জ্যাক ভাই, আসিফ ভাই এখান থেকে প্লে করব না আরেকটু আগে থেকে দেখাতে পারেন, এই যে ওই মেয়েটা, যে একটা মেয়ে ছিল। আচ্ছা, আমার আসলে খেয়াল নেই, আগে দেখেছিলাম। এই মেয়েটা তো হ্যাঁ জ্যাক ভাই, আমি এটা ভিডিওটা অনেক আগে দেখেছিলাম, আমার একদম এই মেয়েটা হলো কি मुझे ऑब्वियसली फिर तुम कब कर रहे हो? फिर तुम कब कराना चाहती हो ये ऑपरेशन? वो टर्निंग पॉइंट था। उसके बाद मुझे पीछे मुड़ के नहीं देखना पड़ा, और मैंने एक लंबा सा ईमेल लिख के मैंने अपने सब दोस्तों, सब रिश्तेदारों, सब पहचान वालों को बताया कि आपको मेरे बारे में ये सच नहीं मालूम, और असल में मैं एक लड़की हूँ, अंदर से मैं एक लड़की हूँ, शरीर मेरे लड़के का पाया है जी। तो अब मैं अपने शरीर को भी बदलने जा रही हूँ जी। मुझे सबसे बड़ी खुशी इस बात की है कि उनमें से किसी ने भी, जो भी लोग मेरी जिंदगी में इम्पोर्टेंट थे, कोई भी छूटा नहीं। सब उस जिंदगी से मेरे साथ इस जिंदगी में मेरे साथ आए हैं। इस सब के बाद जब फाइनली आपका ऑपरेशन कंप्लीट हुआ और आपको पहली दफा लगा कि हाँ अब मेरे पास शरीर वही है जो मैं हमेशा चाहती थी, जो मेरी आत्मा थी अब मेरा शरीर भी वही है, तो क्या लगा आपको? क्या महसूस हुआ? क्या फील हुआ? सर्जरी के बाद जब नर्स ने पट्टी खोलकर बताया, दिखाया, तो वो हैरान थी मेरा रिएक्शन देखकर। वो बोली कि दूसरी लड़कियां तो उछलने कूदने लगती हैं, बहुत खुश हो जाती हैं, लेकिन मैं बहुत बहुत शांत महसूस कर रही थी। मुझे लग रहा था कि यही तो होना चाहिए था, यही तो सही है। इसमें क्या है? एक्साइटमेंट नहीं था, वो पीस था कि जो रूह है वो पहली बार शरीर के साथ। हाँ, पहली दफा आपको शांति महसूस हुई? जी, बहुत ज्यादा शांति। मुझे हर रोज ऐसा लगता है जैसे एक गिफ्ट है, एक तोहफा है। मुझे हर रोज मैं आजाद महसूस करती हूँ। जेल खत्म हो गई है, और मुझे लगता है कि अभी मतलब एक 6-7 साल की लड़की हूँ। अभी आपकी जिंदगी शुरू हुई है? अभी शुरू हुई है। अब आपको लोग देखते हैं
बहुत सारे लड़के देखते होंगे, they must be finding you attractive. हाँ, How do you feel? वो अटेंशन मुझे लगता है बहुत बड़ी बात है मेरे लिए। मुझे ऑब्वियसली अच्छा लगता है। मैं सोचती हूँ ठीक है थोड़ा लेट आया तो कोई बात नहीं। गजल, मुझे बताइए, आज आप जब अपनी जिंदगी को आगे देखती हैं तो आपके क्या सपने हैं? इस वक्त तो सपना ये है कि मेरी एक फिल्म रिलीज हो जाए। तो मेरे लिए भी कोई अच्छी कहानी लिखी है और मेरे पास लाई। I'd love to read the script. I'll be very happy to. जैक भाई अपनी सामने दिखे आगे देते पारें। उसके अलावा मैं दुनिया घूमना चाहती हूँ, दूसरा सपना है, और तीसरा सपना अब जो है कि she is the most grace कि आपको एक तरह का रोल दिया जाता है, आपको रोल करना होता है। तो आदमी होने का एक मतलब होता है हर समाज में, औरत होने का एक मतलब होता है हर समाज में, और उन मतलबों में एक मतलब ये भी होता है कि अगर आप आदमी हैं तो आपको हमेशा एक औरत ही पसंद आनी चाहिए। तो हुआ ये कि बड़े होते होते मैं एक थोड़ा फेमिनिन चाइल्ड था। 5-6 साल से ही लोग मुझे बात बोलते थे, भैया ठीक से बैठ जाओ, बंदे बन जाओ, ढंग से बैठो, तुम ये क्या ऐसे हाथ ऐसे करके बात करते हो, क्या तुम इतने खुश क्यों हो, तुम लड़का हो, लड़के की तरह रहो। हाँ, लड़के की तरह खुश हो ना। अब एक 5 साल का बच्चा क्या जानता है लड़का होने का क्या मतलब। बस वो तो यही सुन रहा है कि आप अच्छे नहीं हो, मुझ में कुछ गड़बड़ है, हाँ आप बुरे हो। तो फिर हुआ क्या कि 12 साल 13 साल के आसपास क्या होता है कि लड़के और लड़कियां एक दूसरे को देख के अजीब तरह से हंसते हैं। और मुझे समझ में नहीं आ रहा था कि तुम पिछली क्लास तक तो एक दूसरे के दोस्त थे, इस क्लास में आते ही तुम लोगों को क्या हो गया, तुम्हारे ग्रुप्स अलग बन गए, एक दूसरे को देख के तुम लोग हंस रहे हो, ये क्या हो रहा है। मतलब मेरे ऊपर वो सब कुछ मिसिंग था। फिर क्या हुआ कि मुझसे किसी लड़के ने फ्लर्ट किया। ओके। पहली बार मेरे दिल की धड़कन इतनी बढ़ गई, मेरे गाल लाल हो गए, और वो सारी चीजें जो आप देख रहे थे वो अब आपके साथ हुआ। वही पागलपन जो मैं देख रहा था, जो मैं समझ नहीं पा रहा था, वो पागलपन मुझे खुश कर रहा था। वो नहीं, आप कहते हैं कि जब वो लड़का मुझसे फ्लर्ट कर रहा था तो मुझे ऐसा लग रहा था नहीं ऐसा मत करो, लेकिन रुको मत, नहीं तो मुझे तब समझ में आया कि अच्छा तो ये हो रहा है उन लोगों के साथ। लेकिन ये मेरे साथ लड़कियों के साथ उस समय मुझे इतना समझ में नहीं आ रहा था कि ये किसके साथ होना चाहिए। लेकिन आपने कभी भी लड़कियों से दोस्ती करने की कोशिश की? हाँ, मैंने करी थी, लेकिन जहां बात आती थी हाथ पकड़ने की या हाथ पकड़ने से ज्यादा, वहां मुझे लगता था अच्छा नहीं लग रहा, कोई गड़बड़ लग रहा है। नहीं, मुझे नहीं करना है। आप डेट पे ভাই এইটা মনে হয় একটা ওই যে বিদেশে একটা মেয়ে ছিল সেই ঘটনাটার কথা বলছেন, এটা হয়তো শেষের দিকে আছে। প্রথম যে মেয়েটা, সেই মেয়েটা কিন্তু সে ছেলের রূপে ছিল, সে একটা পরিচালক হিসেবে কাজ করত, একটা সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। আচ্ছা জ্যাক ভাই এটা সরিয়ে দেন, এটা আমরা মানে আপনি বলে দেন যে এটা ওনাদেরকে দেখতে সবাই আপনি একটু দেখে নেন, সম্ভবত এই মেয়েটারই হ্যাঁ হ্যাঁ এই মেয়েটাই হবে বোধহয়। হ্যাঁ এই মেয়েটার প্রবলেম ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ এই মেয়েটাই। এখন এবং তাকে কিন্তু তার হাজবেন্ডই সাপোর্ট করে তারপরে সে বিদেশে চলে যায়। সেখান থেকে আমার মনে হয় মোল্লা ভাই আপনি এবং দর্শক যারা আছেন আপনারা দেখে নিন, আমি দেখে নিব। 3 এপিসোড 3 এবং সম্ভবত 4 অথবা 2 অথবা 3, এটা একটু আপনারা সার্চ করে দেখে নিলে আপনারা বুঝবেন যে একটা মানুষের ফিলিংসটা কি ধরনের হয়, আপনারা তাহলে আইডিয়া পাবেন। জি স্ট্রেঞ্জ ভাই। হ্যাঁ ভাই আমি শুনতেছি। হ্যাঁ, আপনার যে যুক্তিটা আপনি অবতারণা করলেন ওই দিক থেকে কিন্তু ঠিক আছে, ফাইন, যে তার সে খুবই অ্যাডিক্টেড, তার এটা দরকার। বাট ধরেন আমাকে দিয়ে যদি আমি উদাহরণ দেই যে আমার সন্তান বয়স হচ্ছে 17 বছর 15 বছর এইটাই, কিন্তু ও পছন্দ করে হচ্ছে ড্রাগ নিতে, ওর খুবই ফেভারিট, খুব পছন্দ করে। একটা সেকেন্ড, এই ধরনের যুক্তি দিয়েন না তো, তাইলে কি আপনি তাকে কি অ্যালাউ করবেন? খুবই বিশ্রী উদাহরণ দিচ্ছেন ভাই। না কেন না, সেটাও তো তার উপযোগ। আপনি যদি ইকোনমিক্সে যান, ইকোনমিক্সে ইউটিলিটি বলে একটা কথা আছে, তাহলে তো আপনাকে
ভাই একটু 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 ধৈর্য ধরেন, আপনি খুবই ভায়োলেন্স। না ভাই, আপনি রাগ হয়ে যাচ্ছেন কেন? রাগ হয়ে যাওয়ার তো কিছু আমি যেটা দিচ্ছি এটা দেখেন, আপনার গোড়াঘর, আপনার প্রবলেমের জায়গাটা না আপনি ইকোনমিক্সে যদি চিন্তা করেন, ইউটিলিটি বলতে তো একটা কথা আছে না? তো তার যদি ইউটিলিটি হয় যে তার অ্যাডিকশনটা দরকার, আপনি কি তাকে অ্যালাউ করবেন সে অ্যাডিকশনটা নিতে? ভাই এটা তো এডিকশন, এটা কিভাবে এডিকশন হলো? ওইটাও তো এডিকশন হতে পারে। আপনি তো ওটাও তো এক ধরনের এডিকশন। ভাই আচ্ছা ভাই, আচ্ছা কি জানি মোল্লা ভাই জি একটা সেকেন্ড অ্যানসারটা দিব, ভিডিওটা দেখে তারপরে আমি আপনার অ্যানসার দেব, ঠিক আছে? ভিডিওটা দেখেন আগে, অনেক ছোট একটা ভিডিও। যদি কেউ না, আপনি না ভালো করে নিতে পারেন আমাকে বলবেন, আমি ট্রান্সলেট করে দিব। আমি জানি আপনি পারবেন, বাট তারপরে দর্শকদের জন্য। Believe in God? No. Okay, so you don't believe in God. You know, the world is problematic. There are two kinds of gods in the world. And people tend to mix them. There is one God, the mystery God, about which we know nothing. The chief characteristic of this God is that he is mysterious, and humans can't understand and can't say anything about this God. And like people ask, I mean, who started the Big Bang, or how did life start, and all the things that science doesn't know, people say, oh, this is God. And this is a mysterious God. এটুকু তো বুঝতে পেরেছে আশা করি সবাইকে। গডকে দুই ভাগে ক্লাসিফাই করেছেন। আমি জাস্ট দর্শকদের জন্য বলছি যে একজন হচ্ছে মিস্টেরিয়াস গড, যে সায়েন্স যখন কোনো আনসার না জানে সেটা হচ্ছে ঠিক আছে আল্লাহ জানে, গড জানে, এইটা একটা পার্ট। আর একটা এরপরে আসছে characteristic of the mysterious God is that we know nothing about him or her. সরি, নেটওয়ার্কের প্রবলেম মনে, একটু ধৈর্য ধরেন, এটা খুব or it, and I'm perfectly happy with this God. Then there is a completely opposite kind of God, the concrete lawgiver God. And about this এখন থেকে খেয়াল করে শুনবেন, এখন আরেকজন গডের কথা বলেছেন যে কিনা কংক্রিট ল গিভার গড, যে কিনা ল আইন টাইন দিচ্ছে মানুষকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের নিয়ম কানুন দিচ্ছে, যার পাল্লায় আপনি পড়ে গেছেন আর কি। We know far too much. We know exactly what this God thinks about female fashion, about human sexuality. আচ্ছা দেখেন, এই যে দ্বিতীয় যে গড, সে এমনই একটা গড, সে ফিমেল ফ্যাশন সম্পর্কেও তার অনেক ভালো ধারণা আছে। এবং আর কি আছে দাঁড়ান, আমি আবার ঘুরিয়ে দিচ্ছি, এটা শোনা সবচেয়ে বেশি জরুরি, ভালো করে দেখেন। হ্যাঁ, সেক্সুয়ালিটি নিয়ে, about female fashion, about human sexuality, about who should you vote in election, everything. ঠিক আছে, যে মানে হিউম্যান সেক্সুয়ালিটি নিয়ে তার প্রবলেম আছে। And it's like a magic trick. If you have a magician that tries to fool you, shows you one card, and then you don't notice it changes the card to some other card. So it's the same with God. When you ask people about God, it's always a big mystery, it's a big mystery, and we don't know, and science can't explain this and that. Okay. And somehow they then switch gods. And said, because of this, women should put a hat on their head, and two men shouldn't have sex with one another, and you should vote for this party or that party. And this is the dangerous trick. And this is the God in which I don't believe. I think that if there is a false, আচ্ছা, এতটুকু দেখলেই হবে। তো এই যে ধারণাটা আপনি আপনার প্রিপ্ল্যান যে ধারণাটা আপনার ব্রেনের মধ্যে নিয়ে রেখেছেন, যে আপনি যেটাকে এডিকশনের সাথে মানে ভয়ঙ্কর রকমের নেশার সাথে তুলনা করছেন, এবং আপনার ছেলে যদি নেশা করে আপনি মানা করবেন, সেই জিনিসটার সাথে আপনি কম্পেয়ার করছেন হোমোসেক্সুয়ালিটি। এর কারণ পিছনের রুট কজটা হচ্ছে যে আপনার একজন গড আছে যে হচ্ছে কংক্রিট ল গিভার, যে আপনাকে ল দিয়েছে যেখানে একটা ছেলে আর একটা ছেলের সাথে সেক্স করলে তার ওই গডের ভীষণ সমস্যা, তার পছন্দ না, সে এটা দেখতে পছন্দ করে না, এবং ওই জিনিসটা আপনার ব্রেইন হচ্ছে প্রোগ্রাম করে নিয়েছে, এখন আপনারও পছন্দ না। কিন্তু আপনার গড যদি ওইটা না দিত, তাইলে আপনার কি এই ধরনের কোনো আইডিয়া থাকতো না? সেটা হতে পারতো। আমি একটু সেটা যদি আমি একটু উনি যেহেতু কোশ্চেন ব্যাখ্যা করি 2 মিনিট। আচ্ছা, আমি 2 মিনিট একটু বলি, তারপরে
আসিফ ভাই না বলুন। আচ্ছা আপনি আচ্ছা ঠিক আছে। মোল্লা ভাই আপনি যেটা করলেন একটা ফলস অ্যানালজি করলেন। কারণ হচ্ছে হুম, আপনার জিনিসটা বোঝা উচিত যে আপনাকে যে এক্সাম্পলটা দিছিলাম আপনার নিজেকে দিয়ে, ঠিক আছে, হুম, হুম, ওইটা একটু চিন্তা করলেই আপনি বুঝতে পারতেন কেন এটা ফলস অ্যানালজি। কিছু কিছু কন্ডিশন, কিছু সাইকোফিজিক্যাল কন্ডিশন আছে যেগুলা হচ্ছে মানুষের কন্ট্রোলে নাই। আপনি যেমন ড্রাগ অ্যাডিকশনের যে ইয়েটা দিয়েছেন, এক্সাম্পলটা দিয়েছেন, ড্রাগ অ্যাডিকশন কিন্তু একদিনে হুটতে হয় না, ড্রাগ অ্যাডিকশন আস্তে 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 হয়, এগুলার পিছনে রিসার্চ আছে। সো আপনি যদি এটাকে সাপ্রেস করেন, এইটাকে যদি সাপ্রেস করেন বা ওকে যদি বুঝাইতে পারেন, হ্যাঁ, যে সাইকোলজিক্যালি ওকে যদি ইয়ে করতে পারেন, কনসোল করতে পারেন, সেক্ষেত্রে ও সেটা থেকে দূরে থাকবে। কিন্তু সাইকোফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলা সবসময় আপনি মেন্টালি বুঝায়ে তাকে আপনি ইয়ে করে রাখতে পারবেন না। এগুলো হচ্ছে আপনার জেনেটিক্যাল, যেমন যেমন আপনার ক্ষেত্রে আপনার আপনার পছন্দ সবসময় অপোজিট সেক্স, এটা যেরকম আপনার একটা জেনেটিক ফরমেশন, আপনার জেনেটিক প্রপার্টি, ঠিক ওই হোমোগ্যামি হচ্ছে একইভাবে একটা জেনেটিক প্রপার্টি যেটাকে আপনি সাপ্রেস করে রাখতে পারবেন না। এরকম যেমন অনেক সময় ডিজিজ, বিভিন্ন রকম ডিজিজ হয় মানুষের, এই ডিজিজ গুলো হচ্ছে জেনেটিক্যাল কন্ডিশনের কারণে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে করে কি মানুষ ওগুলোকে সাপ্রেস করে রাখার চেষ্টা করে। যেমন ক্লেপ্টোম্যানিয়াক একটা ডিজিজ, যে চুরি করার স্বভাব, এটা কিন্তু আপনি যতই জোর জবরদস্তি করেন না কেন, আপনি যতই ওকে মোটিভেট করার চেষ্টা করেন না কেন, বা যতই পানিশমেন্ট দেন না কেন, সেটা যদি তার রোগ হয়ে যায় হয়, সেক্ষেত্রে তাকে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমেই তাকে আসলে মানে ইয়ে করতে হবে। সো আপনি দুই ধরনের, একটা কন্ট্রোলেবল ডিজায়ার, আরেকটা হচ্ছে জেনেটিক্যাল ফরমেশনের কারণে ডিজায়ার, এই দুটো কিন্তু সেম জিনিস না। এই জিনিসটা ভাই আমি একটু বলবো একটু মোল্লা ভাই একটা জিনিস আমি বলে নিই, একটা জিনিস আমি বলে নিই। স্ট্রেঞ্জ ভাই যে কথাগুলো বলেন একদমই সঠিক কথা, যে ইউরোপের যে ইতিহাস, ইউরোপের ইতিহাসে দেখা গেছে যে একটা সময় সমকামিতাকে একটা ডিজিজ হিসেবে তারা ট্রিট করা শুরু করেছিল, যে ডিজিজ এটার এবং এটার কিওর করতে হবে, এটাকে ঠিক করতে হবে। তো আমি একটা দিচ্ছি স্ক্রিনে। ভাই একটু স্ক্রিনটা একটু দিয়েন। হ্যাঁ, ভাই, মোল্লা ভাই, ওনার ছবিটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওনার নাম হচ্ছে অ্যালান টুরিং। অ্যালান টুরিং হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কম্পিউটার সায়েন্সের, ওনাকে বলা হয় যে কম্পিউটার সায়েন্সের তিনি জনক বা তিনি একজন গুরু। তিনি হচ্ছেন অ্যালগোরিদম তৈরি করেছিলেন, যে অ্যালগোরিদম দিয়ে, এটার একটা সিনেমাও আছে, এই অ্যালান টুরিং এর উপর একটা সিনেমাও আছে, খুবই চমৎকার একটা সিনেমা, খুবই চমৎকার অভিনয়। সিনেমাটা আপনি দেখতে পারেন, অ্যালান টুরিং এর জীবনের উপরে নির্ভর করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি এমন একটা জিনিস আবিষ্কার করেছিলেন যে জিনিসটা দিয়ে আসলে হিটলারের যে কোড, মানে করতো, যেই কোড দিয়ে অন্য জাহাজে সংকেত পাঠাতো, সেটা কোডটাকে তিনি ব্রেক করে ফেলেছিলেন। সেটা এমন ইন্টেলিজেন্ট একটা জিনিস যেটা এখন পর্যন্ত পৃথিবীর অনেক জায়গায় ব্যবহার করা হয়। এটাকে বলা হয় এনক্রিপশন। কিভাবে এনক্রিপ্ট করে, কিভাবে ডিক্রিপ্ট করে, সেই জিনিসটা তিনি খুব চমৎকার ভাবে দেখিয়েছিলেন। এবং এটার জন্য ওনাকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছেন, যেটা বলা হয় যে উনি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম মোড় ঘুরিয়ে দিয়েছেন। যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে শুধুমাত্র এই লোকটার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনীকে, নাৎসি বাহিনীকে থামানো গেছে, শুধুমাত্র এই লোকটার অবদানের কারণে, এটা বলা হয়। ঠিক আছে, এই লোকটার নাম হচ্ছে অ্যালান টুরিং। এই ব্যক্তিটা ছিলেন একজন সমকামী এবং তিনি ছেলেদের পছন্দ করতেন, তার সেক্সুয়াল ছিল ছেলেদের প্রতি। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওনাকে নিয়ে অনেক মাতামাতি হয়েছে, কিন্তু তাকে মানে একটা মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। কারণ কি? কারণ হচ্ছে তাকে বলা হচ্ছে সে হচ্ছে রোগী, তাকে তার চিকিৎসা দরকার। এবং তার উপরে সেই মানসিক হাসপাতালে অসম্ভব নির্যাতন চালানো হয়েছে। তার এই যে মানে সমকামিতা থেকে তাকে বের করে আনার জন্য তার উপরে অসম্ভব নির্যাতন করার পরে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যালো, কে কথা বলছেন? আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না। যিনি কথা বলছেন আপনার কথা শোনা যাচ্ছে না। আমি যেটা শেষ করি, আমার কথাটা শেষ করি। ওনাকে সেই অসম্ভব নির্যাতন করার পর ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ছেড়ে দেওয়ার পরে উনি আত্মহত্যা করেছিলেন। এত বিরাট একটা মাথা, এত বিরাট একটা প্রতিভা,
শুধুমাত্র একটা মানে সামান্য কারণে, একটা মানে খুবই তুচ্ছ একটা কারণে ওনাকে আসলে হত্যা করা হয়েছে। উনি আত্মহত্যা করেছিলেন কারণ উনি টের পেয়েছিলেন সেই চিকিৎসা তার আসলে কোনো কাজ হয়নি, তার তখনও তার ছেলেদের প্রতি তার আকর্ষণ হতো। তো এইরকম মানুষ একজন দুইজন না, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে ইউরোপে শুধুমাত্র এই কারণে যে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছিল, তাদের উপরে তাদের মাথায় ইলেকট্রিক প্রবাহ করা হতো, মানে ইলেকট্রিক শক দেওয়া হতো তাদেরকে এই জায়গাটা থেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কিচ্ছুতে কোনো কাজ হয়নি। পরবর্তীতে যে গবেষণাগুলো এসছে সেই গবেষণাগুলোতে দেখা গেছে যে একজনের কোনো ধরনের পরিবর্তন ঘটে নাই। তারা বছরের পর বছর যেই মানে নির্যাতনগুলো করেছে সমকামীদের উপরে, কারোর কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এটা কোনো ডিজিজ আসলে না, এটা কোনো ড্রাগ এডিকশনের মতো একটা ব্যাপার না যে ড্রাগ এডিক্ট একটা লোককে কিন্তু মানে আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল ডেটা নেই সেখানে আমরা দেখতে পাবো যে অসংখ্য ড্রাগ এডিক্ট ফিরে এসছে, অসংখ্য ড্রাগ এডিক্ট ফিরে আসে নাই, কিন্তু সমকামীদের ভিতরে এরকম কোনো একটা এক্সাম্পলও পাওয়া যায় নাই যে তারা ইয়া হয়ে গেছে, মানে মানে সো কল্ড নর্মাল হয়ে গেছে, আপনাদের ভাষায় যেটাকে বলা হয় সো কল্ড নর্মাল, সেই নর্মাল হয়ে যায় নাই। তারা ওই রকমই ছিল, যেটা ছিল সেটাই ছিল। পরবর্তীতে হয়তো তারা কিছু বলে নাই, সারা জীবন চুপচাপ কেটে গেছে, সারা জীবন হয়তো তারা মানে কারোর সাথে কোনো আলোচনা করেনি অথবা পাগলাগারো দিয়ে তাদের জীবন কেটে গেছে, কিন্তু তাদের কাউকে পরিবর্তন করা যায়নি। তাহলে যে জিনিসটা মানুষ পরিবর্তন করতে পারে না, যে জিনিসটা পরিবর্তন যোগ্য না, সেটা তার মানে সে এই বৈশিষ্ট্যটা তার ভেতরের, তাহলে আপনি তাদেরকে কি মানে তাদের উপরে নির্যাতন চালাবেন এবং তাদেরকে একটা দোষারোপ করবেন যে এটা একটা ডিজিজ বা এটা ড্রাগ এডিকশনের মতো একটা এডিকশন, যেটাকে আপনি চিকিৎসা করাবেন, চিকিৎসা করিয়ে তাদেরকে ভালো করবেন। ভাই আপনি তো আসলে সেই মানে পুরোনো আমলে সেই ইউরোপিয়ান সোসাইটিতে ফিরে যেতে চাচ্ছেন যেখানে সমকামীদের নির্মম ভাবে নির্যাতন করা হতো, সেটা অত্যন্ত অমানবিক। এবং প্রত্যেকটা মানুষের এখন পুরা ইউরোপিয়ান ইউনিয়নে, জাতিসংঘে পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং পৃথিবীর প্রতিটা সভ্য দেশ এখন সেই জায়গায় চলে আসতেছে যে সমকামীদের সম্পূর্ণ অধিকার দিতে হবে, তাদের পরিপূর্ণ অধিকার দিতে হবে, তাদের বেঁচে থাকার, তাদের হচ্ছে গিয়ে সংসার করার, তাদের মানে তাদের পরিবার গঠনের, তাদের ভালোবাসার মানুষ, তাদের পছন্দের মানুষের সাথে তাদের জীবন কাটানোর অধিকার, এইগুলো নিয়ে মানুষ কথা বলছে। সেখানে আপনি মানে ফিরে যেতে চাচ্ছেন আজকে থেকে 100 বছর আগে, 200 বছর আগে। বুঝতে পারছি ভাই। আসিফ ভাই যেটা বললেন এখন যে এটা আমার আসলে আপনি এটাকে সুন্দরভাবে খণ্ডন করেছেন যে এটা এক ধরনের ডিজিজ। আমি কিন্তু আমার নেক্সট কোশ্চেনটা হতে চাই যেটা এক ধরনের ডিজিজ, বাট আপনি যেভাবে তুলে ধরলেন সেটা আমি কি বলে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে এটা আসলে ডিজিজ না। বাট প্রশ্নটা হচ্ছে যদি আপনি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করেন যে আমার সন্তান সে হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক কিন্তু সে একজন সমকামী, আমি দেখে জেনে শুনে আমার সোসাইটি সেটা তো মেনে নিবে না, এবং মেনে নেওয়াটা আমার জন্য দুঃখজনক, তার জন্য দুঃখজনক। কারণ আমি চাই যে আমার সন্তানটা একটা সংসার করে গড়ে তুলুক, আমাদের পরবর্তী যে প্রজন্ম সেটা বেড়ে উঠুক। আর এই যে অ্যালেন টুরিং এর কথা বললেন, উনি কি একজন তার সমকামী মানুষের মানে একজনের উপরেই উনি সন্তুষ্ট ছিলেন নাকি উনি চেঞ্জ করতেন ঘন ঘন? সেটা একটু জানা আমার ভাই চেঞ্জ করতেন কিনা সেটা তো হচ্ছে ঘন ঘন ভাই সে তো সমকামী ছিলেন না, তাতে সে এত চেঞ্জ করলেন কেন? মানে সমকামীরা চেঞ্জ করলে সমস্যা, আর আপনাদের তো নিয়মের মধ্যে আছে যে এট এ টাইম 4 জনকে নিয়ে থাকতে পারবেন। আরে ভাই সেটা তো অস্বীকার করি নাই, সেটা তো বলেছি। তাহলে এদের ক্ষেত্রে চেঞ্জ কেন করবে না? একজনকে একজন পছন্দ না করলে সে তার সাথে কেন সারা জীবন থাকবে? বাদ দিয়ে দিবে, আবার রিলেশনশিপে যেতে পারবে না? কি বলেন আপনি এগুলি? এইটা ভাই এটা আমার কাছে অনৈতিক মনে হচ্ছে বলে আমি বলছি, বাট আমি জানি না, ইট উইল টেক টাইম। হয়তো একটা পর্যায়ে এই জায়গাটা আমি আসবো কিনা জানি না, বাট এটা আমার কাছে অনৈতিক মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে। মোল্লা ভাই আমি শেষ জায়গাটা আপনাকে ক্লিয়ার করে দেই ভাই, আপনাকে শেষ জায়গাটা ক্লিয়ার করে দেই। আমারও তো একটা ছেলে আছে এবং আমি জানি যে যদি ভবিষ্যতে যদি দেখা যায় যে আমার একটা সন্তান সে ছেলে হয়ে ছেলেদেরকে পছন্দ করে বা মেয়ে হয়ে মেয়েদেরকে পছন্দ করে, তাতে আমি যে কালচার নিয়ে বড় হয়েছি, আমি যে ছোটবেলা থেকে যে পরিবার থেকে এসছি, যে কালচার নিয়ে বড় হয়েছি, সেখানে একটা বিরাট ধাক্কা লাগবে সেখানে, এটা সত্য কথা, প্রত্যেক মানুষেরই লাগবে একটা ধাক্কা। কিন্তু
এরকম অনেক ছেলে পেলে ভাই দেখা গেছে যারা হচ্ছে কিশোর বয়সে তারা বুঝতে পেরেছে যে তারা সমকামী, এবং তারা যখন তাদের বাবা মার সাথে ব্যাপারটা আলাপ করতে চেয়েছে, তখন তাদের বাবা মা এমন ভাবে রিয়াক্ট করেছে তাদের সাথে, অসংখ্য ছেলেপেলে আত্মহত্যা করেছে। মানে এই আত্মহত্যার রেকর্ড আপনি দেখলে আপনি চমকে উঠবেন যে এত প্রচুর পরিমাণে ইয়াং ছেলেপেলে আত্মহত্যা করে। এর মানে প্রধানতম কারণ হচ্ছে তারা তাদের এই যে তাদের সেক্সুয়াল আইডেন্টিটিটা বুঝতে পারে, কিন্তু তারা তাদের প্যারেন্টস এর সাথে শেয়ার করতে পারে না, শেয়ার করতে ভয় পায়। মানে তারা জানে যে শেয়ার করলেই তাদেরকে ভয়ঙ্কর ভাবে নির্যাতন করা হবে, তাদেরকে ভয়ঙ্কর ভাবে তাদেরকে করা হবে, ট্রিট করা হবে, তাদের সাথে খুব বাজে ভাবে আচরণ করা হবে। এই ভয়ে বেশিরভাগ ছেলে পেলে এই জিনিসটা ফ্যামিলির সাথে শেয়ার করতে চায় না। আমেরিকার মতো একটা দেশেও, রিচ দেশেও এই ধরনের ঘটনা অসংখ্য, এই নিয়ে অনেক সিনেমাও তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি যে আমার সন্তান যদি কখনো এরকম হয়, বা আমার কোনো সন্তান যদি এরকম হয়, সে আমার সাথে বিষয়টা আলাপ করবে, এবং আমি যদি দেখি এরকম, তাহলে আমি তাকে সম্পূর্ণ সাপোর্ট দিব। কারণ হচ্ছে এটা হচ্ছে তার ব্যাপার, তার জীবন, সে ডিসাইড করবে সে কি করবে না না করবে। সে যেমনই হোক না কেন, সে আমার সম্পূর্ণ ভালোবাসা পাবে এবং সম্পূর্ণ স্নেহ পাবে। তার স্নেহ ভালোবাসাতে কোনো ধরনের কোনো পার্থক্য হবে না। তাকে আমি কখনো বলবো না যে তাকে নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে, তোমার এটা চেঞ্জ করে ফেলো, না, এটা করা উচিত না, এটা করা ঠিকও না। ভাই একটু মানবিক ভাবে চিন্তা করেন। আপনার কিশোর ছেলেটা বা আপনার কিশোর মেয়েটা, সে নিজে থেকে তো ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করছে না, এটা তো তার কোনো দোষ না, এটা তার কোনো অপরাধ না। সে এরকম, তাকে এইভাবেই আপনার অ্যাকসেপ্ট করতে হবে, আপনারই তো সন্তান। সময় লাগবে, এটা সময় লাগবে, ওই পর্যায়ে পৌঁছতে আপনার ওই জায়গায় পৌঁছতে সময় লাগবে আমার। আরো আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি। এই ছেলেটার নাম সাদমুয়া এবং এর আগে বাংলাদেশের ছেলে, এবং এর কিন্তু পরিবার কিন্তু মেনে নিয়েছে, এবং সে খুব ভালো মেকআপ আর্টিস্ট। এবং আপনি সার্চ করে দেখেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে সার্চ করলে দেখবেন যে সে খুব অত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও বানায়, এবং তার পরিবার কিন্তু তাকে মেনে নিয়েছে। বাট সে একটা টার্মোলের ভিতরে ছিল 17 বছর বয়সে। লেটার ওয়ান কিন্তু তার ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়ার জন্যই সে আজকে বেঁচে আছে এবং সুন্দরভাবে এইভাবে মানুষকে শিক্ষা দিচ্ছে, মেকআপ নিয়ে শিক্ষা দিচ্ছে, এবং ড্যান্সের কোরিওগ্রাফিং কাজও করে। হ্যাঁ, এবং এটা যে বাংলাদেশে হচ্ছে না তা না, বাংলাদেশে আপনার আমার মতন যারা ওই যে হুরারি যেরকম বলেছে যে একটা গডকে বানিয়ে রেখেছে, গড না করেছে দেখে তারা যারা মেনে নিচ্ছে তারা মানতে পারতেছে না। বাট এখন মানুষজন সচেতন হচ্ছে, যারা আসলে সঠিক জ্ঞানটা পাচ্ছে। ধন্যবাদ। সরি নাইদাপু, আপনি বলুন। ভাই আরেকটু বলার আছে যে একটা মানে ধরেন এই ধরনের একটা ছেলে বা এই ধরনের একটা মেয়ে কিন্তু স্কুলে নানা ধরনের নির্যাতনের শিকার হয়, বা অন্য বাচ্চারা, অন্য বন্ধুরা তাদেরকে নিয়ে হাসাহাসি করে, টিচাররা পর্যন্ত তাদেরকে নিয়ে হাসাহাসি করে। সোসাইটিতে তাদের কিন্তু অনেক প্রবলেম হয়, তাদের অনেক ধরনের ইসের ভিতর দিয়ে তাদের যেতে হয়, মানসিক নিপীড়নের ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়। এইরকম একটা পরিস্থিতিতে তাকে সবচাইতে মানে আশ্রয় দিতে পারে তার পরিবার, তার বাবা মা, বিশেষ করে তার মা এবং বাবাও সেই একই সাথে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা মাই তার প্রধান শত্রু হয়ে ওঠে। ভাই একটু মানবিক ভাবে চিন্তা করেন, একটা ছেলে যে এইভাবে জন্মেছে, যার হচ্ছে এইটাই তার ভেতরের ব্যাপার, সে এটা চেঞ্জ করতে পারবে না। এখন তাকে তার স্কুলে তাকে নির্যাতন করা হচ্ছে, তার টিচাররা তাকে নির্যাতন করছে, তার বন্ধুরা তাকে নির্যাতন করছে, তার সমাজে সে মানে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না, সে নিজেই নিজেকে অপরাধী ভাবছে। সে ভাবতেছে আমি কেন এরকম, আমার ভেতরে কেন এরকম আছে, আমি তো এরকম হতে চাই না, তাহলে আমার ভেতরে কেন এটা আছে। সে নিজেই নিজের শত্রুতে পরিণত হচ্ছে। এইরকম একটা সময় তার জন্য দরকার হচ্ছে গিয়ে বাবা মা হিসেবে, তার জন্য দরকার হচ্ছে কি একটা এমন একটা সাপোর্ট যে পৃথিবীর সমস্ত কিছু উচ্ছন্নে যাক, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে সবসময় তোমাকে সাপোর্ট দিব, তুমি আমার সন্তান, তুমি যেরকমই হও না কেন, তুমি কালো হও, সাদা হও, ছেলে হও, মেয়ে হও, সমকামী হও, যেটাই হও না কেন, তুমি আমার সন্তান, তোমাকে আমি সাপোর্ট দিব, আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। এই যে এইটুক সাপোর্ট, এইরকম একটা ছেলের বা মেয়ের জন্য অত্যন্ত দরকার ভাই। এইটা যদি না পায় তাহলে বেশিরভাগ
ছেলে পেলে তখন আত্মহত্যা করার কথা চিন্তা করে। আর একটা জিনিস আপনার সাথে অ্যাড করি, যেমন ধরেন প্রেফারেন্স। ইভেন আপনি যদি দেখেন যে ছেলে মেয়ে, হ্যাঁ, যেটা আপনার কাছে স্বাভাবিক মনে হয়, তাদেরও কিন্তু সবাইকে দেখলেই যে মানে একটা আকর্ষণ ফিল করবে সেটা কিন্তু না। আকর্ষণ একটা অত্যন্ত ভিন্ন ব্যাপার, যেমন এটাকে বলে সেক্সুয়াল অ্যাট্রাকশন। ধরেন আমার মধ্যে একটা জিনিস আছে, আমি যদি মেন্টালি কানেক্ট করতে না পারি আমার পার্টনারের সাথে, আমি জীবনে কোনোদিন মানে তার সাথে থাকবো না। এটা হচ্ছে মানুষ ভেদে ভিন্ন। যেমন ধরেন আগের কালে এরকম ছিল আমাদের সমাজ ব্যবস্থায় যে মা বাবা ধরে বেঁধে যার সাথে বিয়ে দিয়ে দিয়েছে বা বিয়ে যার সাথে হয়েছে সামহাউ তাকে নিয়ে সারা জীবন থাকা। এখনকার সমাজ ব্যবস্থায় এটা হয় না, বা ওয়েস্টার্ন সমাজ ব্যবস্থায় যারা একটু উন্নত মানসিকতার তারা এটা করতে পারে না। যেমন আমি সেক্সুয়ালি কার প্রতি অ্যাট্রাকশন ফিল করব সেটা আমার বডি আর ব্রেইন বলে দিবে, সেটা কিন্তু আপনি নির্ধারণ করবেন না বা আমার বাবা নির্ধারণ করবে না। এখন আমার সামনে একটা ছেলেকে এনে দাঁড় করালো যার প্রতি আমি মরে গেলেও কোনো আকর্ষণ ফিল করব না, তাকে দেখলে আমার কোনো ফিলিং সে আসে না, তাহলে আরেকজন কি করে নির্ধারণ করবে যে কার সাথে আপনি সেক্স করবেন, কার সাথে আপনি থাকবেন? ঠিক আছে, এই জিনিসটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এইটা আপনি মেনে নেন না নেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে যেটার পেছনে কারণ কি। ইভেন একটা মানে আমাদের মতো মানে যারা আছে, যেমন আমি একটা পুরুষ পছন্দ করি, এর কারণ হচ্ছে আমি একটা মানে স্পেসিফিক, এটা না যে আমি গণহারে সব পুরুষ পছন্দ করি, যে পুরুষ আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন আমার তাকেই পছন্দ, মানে পুরুষ হলেই হলো, এটাও কিন্তু হয় না। আপনার এটাও কিন্তু ব্রেইনে আনতে হবে। আকর্ষণ, সেক্সুয়াল মানে অ্যাট্রাকশন, এটা একটা ভিন্ন ব্যাপার। এটা আরেকজন বলে দিবে না, সমাজ বলে দিবে না, বা আপনার ভালো লাগে না কারণ আপনার সৃষ্টিকর্তার বা আপনার ধর্মের ভালো লাগে না এই জন্য আপনারও ভালো লাগে না। এভাবে তো আপনি আরেকজনের উপরে আপনার নিজস্ব পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে পারেন না, তাই না? আর ডিভোর্স, আরেকটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি যে চেঞ্জ করা, ডিভোর্স খুব স্বাভাবিক একটা ব্যাপার, বা ব্রেকআপ যে ফর্মেই হোক সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। জোর জবরদস্তি করে একজনের সাথে থাকতে হবে এমন কোনো কথা নেই, কারণ বিয়ের পরে বা যখন পার্টনারশিপ শুরু করে, লিভিং রিলেশনশিপ শুরু করে, তখন যে দেখতে পারে যে ওই পার্সনটা ওর জন্য পারফেক্ট না, ওদের মনের মিল নাই, ওদের কোনো রকমের পছন্দের মিল নাই, বা ওই পার্টনারটা ওর জন্য অসম্ভব খারাপও হতে পারে, সে তাকে রেপও করতে পারে, সে একটা বড় ধরনের ক্রিমিনালও হতে পারে, এই জন্য সে যদি চেঞ্জ করে যে কোনো কারণে, যে কোনো রিজনে সে চেঞ্জ করে, এটা খুব স্বাভাবিক। এটাও আপনার ডিসাইড করার কিছু নেই যে আপনার সন্তান মানে আরেকজনকে পছন্দ করছে কিনা নতুন করে। জোর জবরদস্তি করে তো একটা রিলেশনশিপ বয়ে বেড়ানো, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ না। সেই জন্যই তো ডিভোর্স হচ্ছে, সেই জন্যই তো ডিভোর্স হয়ে আচ্ছা মৌলা ভাই আচ্ছা, আমাদের আপু একজন কমেন্ট করেছে উনি নাকি রূপান্তরকামী, উনি কথা বলতে চাচ্ছেন, বাট আমি এই যে চৈতি আপুকে বলছি যে আপনি একটা লিংক আছে, হ্যাঁ একটা লিংক আছে, লিংকটা ক্লিক করে আপনাকে এখানে আসতে হবে, আদারওয়াইজ তো আমি অ্যাড করতে পারবো না। আমি তো অ্যাড করতে পারবো না। ওনার আনসার, ওনাকে আমি এই লিংকটা মানে কপি করে দিতে পারি কিনা একটু দেখি তো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে আচ্ছা, জ্যাক ভাই যদি আমার কথা শুনে থাকেন তাহলে একটু ইনবক্স চেক করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা মোল্লা ভাই, আমি তো বারবার বলতেছি যে আপনি একটা জিনিস দিয়ে চিন্তা করলে সবকিছু বুঝতে পারবেন। এতক্ষণ ধরে এত কথা বলার তো কিছু নাই। আপনাকে যদি এখন বলা হয় যে আপনি একটা ছেলের সাথে যে সেক্স করেন সেটা তো আপনি করবেন না, এখন আপনাকে যতই বোঝানো হোক, মনে করেন একটা সোসাইটি তৈরি হয়েছে এরকম যে আপনাকে এটা করাইতে চাচ্ছে জোর করে, আপনাকে বিভিন্ন রকম মেডিকেশন করতেছে, আপনি এটাকে ডিজিজ মনে করতেছে। আপনি যে এখন একটা মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন এটাকে ডিজিজ মনে করতেছে ওরা।
এখন এই কারণে আপনাকে অনেকভাবে টর্চার করতেছে, অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে, সমাজ কি বলবে ইত্যাদি ইত্যাদি বলতেছে। কিন্তু আপনি নিজে চিন্তা করে দেখেন তো, আপনার মেন্টালিটি কি কখনো এটা করতে পারবে? আপনি কি কখনো ওদের এই সোসাইটির এগেইনস্টে যে একটা ছেলের সাথে যেতে পারবেন? পারবেন না। খালি এই একটা জিনিস দিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে আসলে যতই আমরা কন্ডিশন নেই না কেন, যতই সোসাইটির কথা চিন্তা করে হোক, যেটাই কথাই চিন্তা করে হোক, মেডিকেশন করি না কেন, জোর জবরদস্তি করি না কেন, এগুলা কোনো কিছু যায় আসবে না তো। কারণ এটা আপনার একটা ফিজিক্যাল নিড, আপনার ফিজিক্যাল এবং সাইকো ফিজিক্যাল একটা নিড আপনার। এই জিনিসটা আপনি খালি নিজেকে দিয়ে চিন্তা করেন, সেম সেক্স কে দিয়ে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে তাছাড়া আপনার আরেকটা কথা একটু অ্যাড করি, আপনার ছেলে কার প্রতি সেক্সুয়ালি অ্যাট্রাকশন ফিল করবে সেটা কি আপনি ডিটারমাইন করবেন? আপনার ছেলে যার প্রতি মানে যাকে দেখলে তার মানে ইয়ে হবে, মানে অ্যারাউজ ফিল করবে, যে তার মনে হবে তার সাথে সে সেক্স করতে চায়, সেটাও কি আপনি বলে দিবেন? বা তার সাথে বলে দিব না, কিন্তু সে যদি ফিমেল হয় তাহলে আমি বলে দিব না, কিন্তু যদি ইয়ে হয় সেম লিঙ্গের হয় তাহলে আমি তাকে বাধা দিব। এখন আচ্ছা, ওনাকে বাদ দিয়ে দেন, ওনার সাথে কথা মোল্লা ভাই আপনাকে একদম পড়ে গেছে। আপু আমি একটু কমপ্লিট করি। মোল্লা ভাই আপনাকে এতক্ষণ ভিডিও দেখানো হলো, এবং আপনি অভিজিৎ রায়ের একটা বই আছে সমকামিতা, ওটা আপনি দেখেন, ওখানে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন গুলো করা আছে, এবং আপনাকে যেগুলো ভিডিও দেখানো হলো সেগুলো আপনি দেখেন, দেখে একটু আপনি একজন যুক্তিবাদী মানুষ এবং আপনি বুঝেন। আপনি একটু আগে আসিফ ভাইকে উনি যুক্তিবাদী মানুষ না ভাই, উনি একজন ধার্মিক মানুষ। না উনি প্রশংসা করছিল, উনি যে মিলিয়ে দেখেছিল এবং ওখানে ভুল পায় না, এগুলো ভালোই বলেছেন। এখন আপনি একটু পড়াশোনা করে আমার মনে হয় পরবর্তী একটা লাইভে যুক্ত হয়েন, কারণ আজকে আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে। এখানে প্রচুর লোক ছিল কিন্তু এখন সবাই চলে গেছে, একজন মানে 2 ঘন্টা ধরে বসে আছে। হ্যাঁ, আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনি ফেসবুক থেকে কাইন্ডলি শুনেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।